নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। একটু অন্যরকমভাবে আজকের অনুষ্ঠান হচ্ছে আর কি, অন্য সেটে হচ্ছে বাই দ্য ওয়ে। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন ঠিক যেরকমভাবে অন্যান্য দিন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে থাকেন। আপনারা টিভির পাশাপাশি ফোনেও এই অনুষ্ঠান দেখতে পারেন, কাজেই ফোন থেকে আপনারা ফেসবুক থেকে এই প্রোগ্রামে যেতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। পুরো লাইভ প্রোগ্রাম যাচ্ছে, তো কাজে আপনারা ফোনে দেখুন এবং ফোন থেকে দেখে ফোন করতে পারেন। টিভিতে যারা দেখছেন তো দেখছেন। আজকের বিষয় হলো হচ্ছে টার্নার সিনড্রোম। কি সেটা, এই বিষয় নিয়ে আলোচনা করবে। এবং টার্নার অনেক সময় দেখা যায় যে মেডিকেল টার্মটা খুব কমপ্লিকেটেড শুনতে মনে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে রোগ বা সমস্যাটা আমরা জানি, কিন্তু তার যে মেডিকেল টার্ম সেটা আমরা জানি না, বা তার সায়েন্টিফিক্যাল যে নেম সেটা আমরা জানি না, এই জন্য অসুবিধা হয়। কিন্তু যেহেতু ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আজকে আমাদের সঙ্গে আছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে, ওনার থেকেই জানবো যে টার্নার সিনড্রোমটা কি এবং কি কারণের জন্য হয় এবং তার ট্রিটমেন্ট কি রয়েছে। আপনারা যেরকমভাবে প্রত্যেকদিন ফোন করে থাকেন, সরাসরি ফোন করবার যে নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে বা যাবে, সেই নাম্বার দেখে আপনারা ফোন করতে পারেন, আমরা কথা বলবো। আমরা মাথার উপরে যাচ্ছে, দেখুন যেখানে টার্নার সিনড্রোম লেখা রয়েছে সেখানে নাম্বার যাচ্ছে, সরাসরি ফোন করবার, সরাসরি কথা বলবার নাম্বার, এই নাম্বারে ফোন করতে পারেন। স্বাগত আপনাকে ম্যাডাম অনুষ্ঠানে। নমস্কার। টার্নার সিনড্রোম কি আগে আমরা সেটা আগে শুনি। আচ্ছা, টার্নার সিনড্রোম এটি বেসিক্যালি একটি ক্রোমোজোমাল ডিফেক্ট। আমাদের শরীরের মধ্যে ফিমেলদের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে আর মেলদের ক্ষেত্রে এক্স ওয়াই দুটো ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমাল ডিফেক্ট মেইনলি এটা ফিমেলদের ক্ষেত্রেই দেখা যায়। যখন একদম বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনই কিন্তু অলমোস্ট এটা ডিটেক্ট হয়ে যায়। অনেক সময় তখন যদি ডিটেক্ট না হয় তাহলে তার পরবর্তী সময়ে আপনি কিছু সাইন অ্যান্ড সিমটমস থেকে আপনি সেটা বুঝতে পারবেন যে তার হয়তো এই টার্নার সিনড্রোম রয়েছে। এবার তার মধ্যে সাইন অ্যান্ড সিমটমসের মধ্যে কী থাকবে, যে বডি ওয়েট বা হাইট গ্রোথ যেরকম আস্তে আস্তে হয়, তার ক্ষেত্রে হয়তো সেই গ্রোথটা সেরকমভাবে হবে না, হাইট গ্রোথ সেরকমভাবে হবে না, বা যে অর্গানগুলো আমাদের শরীরের মধ্যে রয়েছে অর্গানের ডেভেলপমেন্টটা ভালো করে হবে না, সেটা রিপ্রোডাক্টিভ অর্গান মেইনলি, আর হচ্ছে আমাদের যে হার্ট, সঠিকভাবে হার্ট গঠন হবে না, বা যে রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে ওভারিজ রয়েছে, ফেলোপিয়ান টিউব রয়েছে, ইউটেরাস রয়েছে, এই অর্গানগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না, অসমাপ্ত থাকবে, অসম্পূর্ণ থাকবে, যেরকম হওয়া দরকার সেরকম হয়তো হচ্ছে না, বা সেটা হয়তো আপনার অন্য আপনার ওভারি দুটো থাকে সেখানে হয়তো একটা ওভারি রয়েছে, বা ইউটেরাস যেরকম থাকা দরকার তার পজিশনটা চেঞ্জ রয়েছে। তো এই প্রবলেমগুলোকে আমরা টার্নার সিনড্রোমের সাইন অ্যান্ড সিমটমস হিসাবে আমরা দেখে থাকি। এবার যেহেতু সেটা আপনার অর্গান বডির ভেতরে, আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না। বাইরে থেকে আপনি কি দেখে বুঝতে পারেন, সেটা হচ্ছে যে যদি তার হাইট সময় মতো যতটা হওয়া দরকার যদি হাইট না বাড়ে, বা বডি ওয়েট বা গ্রোথ যদি সঠিকভাবে না হয়, আর এছাড়া কিছু কিছু হরমোনাল ইমব্যালেন্সও তার সাথে চলে আসে, যেরকম ধরুন ফেশিয়াল হেয়ার গ্রোথ করা, বা ডুয়ারফিজম যেরকম হয় যে চেস্ট ব্রড হবে, মাথা বা কপালটা বড় হবে, হাত পাগুলো একটু বাঁকা হতে পারে। তো এরকমও সাইন অ্যান্ড সিমটমস বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি যে হয়তো তার টার্নার সিনড্রোমের মতো সমস্যা রয়েছে। এবার যেহেতু আমি বললাম যে এটি একটু ক্রোমোজোমাল ডিফেক্ট, ডিউরিং প্রেগনেন্সি এখন কিন্তু অনেক উন্নত ধরনের টেস্ট বেরিয়ে গেছে, টেস্ট হয়ে থাকে, তার মধ্যেই কিন্তু সেটা কোনো ধরনের ক্রোমোজোমাল ডিফেক্টের মধ্যে শিশুটি রয়েছে কিনা সেটা কিন্তু বোঝা যেতে পারে। যদি সেরকম থাকে তার কিন্তু সেই সময় সঠিক চিকিৎসাটা করার প্রয়োজন রয়েছে। ডক্টরের সাথে, আপনার গাইনাকের সাথে সঠিকভাবে কনসালটেশনের কিন্তু প্রয়োজন রয়েছে। আপনার যে প্রেগনেন্সির সময় ভ্রূণ আপনার ছেলে না মেয়ে সেটা জানার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে সন্তানটি আপনার সুস্থ রয়েছে কিনা, কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট রয়েছে কিনা। অনেক ক্ষেত্রেই অনেকটা ম্যাচিওর হয়ে যাওয়ার পর সেই জিনিসটা ধরা পড়ে, তখন কিন্তু আর কিছু করার থাকে না। কিন্তু আপ টু আপনার 3 মান্থস 4 মান্থস আপ টু 5 মান্থস প্রেগনেন্সি পর্যন্ত যদি আপনি কোনো ধরনের ডিফেক্ট, ক্রোমোজোমাল কোনো ডিফেক্ট ধরা পড়ে, তাহলে কিন্তু সেখানে অনেক উন্নত ট্রিটমেন্ট রয়েছে। সেখানে মায়েরও কোনো ক্ষতি হবে না, বাচ্চাটিরও কিন্তু কোনো ক্ষতি হবে না, তার কোনো ধরনের কোনো রকম টার্নার সিনড্রোম জাতীয় কোনো রোগ নিয়ে সে কিন্তু জন্মগ্রহণ করবে না। আচ্ছা, এবার আপনি আমাকে একটু বলুন যে আপনি ক্রোমোজোমাল একটা প্রবলেম বললেন, এই ক্ষেত্রে কি জিনগতভাবে কোনো সমস্যা আসতে পারে? একদম, ক্রোমোজোম আমরা যেটা মেডিকেল টার্ম বলছি সেটাই আমরা চলতি ভাষায় জিন বলে থাকি। না, তার মানে বাবা মার এরকম না থাকলেও আসতে পারে? একদম আসতে পারে, কারণ আমি বললাম যে ফিমেলের এক্স ক্রোমোজোম আর মেলের মধ্যে এক্স ওয়াই ক্রোমোজোম। এবার যখন ভ্রূণ যখন হচ্ছে তখন যদি মায়ের থেকে তো এক্স ক্রোমোজোমই পাবে, বাবার থেকেও যদি শুধু এক্স ক্রোমোজোম পায় তাহলে সেখানে কিন্তু ক্রোমোজোমাল ডিফেক্ট হতে পারে। বাবার থেকে আসবে ওয়াই ক্রোমোজোম।
ক্রোমোজোম। তো যদি এক্স ক্রোমোজোম আসে তাহলে সেখানে কিন্তু একটা ক্রোমোজোমাল একটা ডিফর্মিটি হতে পারে। এবার এটা আমরা সাধারণভাবে হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন না, সেটা আপনার বোঝা যাবে যখন আস্তে আস্তে যখন ভ্রূণটা আপনার বড় হতে থাকবে তখন সেটা বোঝা যেতে পারে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে 1 মাসের প্রেগন্যান্সি বা মানে কনসিভ করা অবস্থায় বা 2 মাস বোঝা যাবে না, তারপরে হয়তো তারপর বোঝা, থেকে 3-4 বোঝা মাস পর থেকে বোঝা যেতে পারে। আচ্ছা, এবার একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসছে, এরকম ধরনের পেশেন্ট বা এরকম ধরনের রুগী আমরা দেখতে পারি যাদেরকে স্বাভাবিক আমাদের যে দেহ অঙ্গগুলো তার স্বাভাবিক বৃদ্ধি নেই। মানে ধরুন কারোর হাতটা ছোট বা কারোর পাটা ছোট বা দেখা যাচ্ছে পেটটা অনেকটা বড়, আমরা দেখতে পাই এগুলো। মানে আমার তো দেখে মনে হয় যে তাদের জীবন যাপন করা বা জীবন ধারণ করাটাও খুব কষ্টের এবং তাদের বাবা মারাও যথেষ্ট কষ্টে থাকেন। এবার হচ্ছে যদি আমি আফটার প্রেগনেন্সি, আপনি ধরে নিচ্ছেন যে প্রেগনেন্সি টাইমে বা যখন সে কনসিভ করে রয়েছে ওই 9 মাসের মধ্যে বোঝা গেল না, অর্থাৎ তার ডেলিভারি হয়ে গেল, এবার তো অনেক ক্ষেত্রেই সেগুলো তারপরে ধরা পড়ে, তখন আমরা কি করতে পারি? এর কি কোনো ট্রিটমেন্ট রয়েছে? আমি জানবো সেই বিষয়টা, কারণ ব্যাপারটা একটু নতুন এবং একটু এক্সেপশনাল, মানে সাধারণ যে সমস্যা তার থেকে ডেফিনেটলি আলাদা। ফোন নিয়ে ফোনে আমরা আপনাদের কথা শুনবো, আমরা যেটা প্রত্যেকদিন করে থাকি যে কোনো বিষয় সমস্যা নিয়ে আমরা ফোন নিয়ে থাকি। তবে এই যে টার্নার সিনড্রোম, এটা নিয়েও কিন্তু আমরা খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি উত্তর 24 পরগনা থেকে বলছি। উত্তর 24 পরগনার কোথা থেকে? শ্যামনগর থেকে, ব্যারাকপুর শ্যামনগর। ব্যারাকপুর থেকে বলছেন। কি হয়েছে আপনার দিদি ভাই? বলছি আমার না এই 2 মাস ধরে আমি কোনো কিছু গন্ধ পাই না, ও আর কি খাওয়ার কোনো রুচি নেই। বুঝতে পারি, কোনো স্মেল সেন্সেশনটা নেই আর কি। না আচ্ছা। না, সেন্টেরও পারফিউমেও কোনো গন্ধ পাই না, পটিরও কোনো গন্ধ পাই না, কিন্তু খাওয়ার কোনো অরুচি নেই। আচ্ছা, শুধু নাকে গন্ধ পাচ্ছেন না, নাকি আপনার মনে হয় যে নাকটা বন্ধ হয়ে আছে আপনার? না, নাক বন্ধ নেই। নাক বন্ধ নেই, শুধু আপনি গন্ধ পাচ্ছেন না। আর টেস্ট পান, মুখে আপনি টেস্ট পান, রুচি আপনি বুঝতে পারেন সেটা? হ্যাঁ, টেস্ট পাই, ঝাল টাল সব টেস্ট পাই, ওগুলো বুঝতে পারেন, শুধু আপনি স্মেল পাচ্ছেন না। দেখুন এবার আপনি যে স্মেল পাচ্ছেন না, এটা আমাদের এই যে নার্ভ আমাদের যে রয়েছে 12 ক্রেনিয়াল নার্ভ, তার মধ্যে অলফ্যাক্টরি নার্ভ, তার কাজ হচ্ছে এই যে স্মেল সেটাকে গ্রহণ করা, সেটা আমাদের ব্রেইনে পাঠিয়ে রিসেপ্টরকে বোঝানো যে স্মেলটা কিরকম ধরনের। আপনার সেই নার্ভটা ঠিকভাবে কাজ করছে না, যার জন্য আপনি স্মেলটা আপনার নাক দিয়ে তো যাচ্ছে অবশ্যই, কিন্তু আপনি সেটা ফিল করতে পারছেন না, কারণ সেটা আপনার ব্রেন পর্যন্ত সেই কানেকশনটা পৌঁছাচ্ছে না। তো আপনার একটা নার্ভের একটা প্রবলেম রয়েছে, যেটা আমরা অলফ্যাক্টরি নার্ভ বলি, তার একটা আপনার প্রবলেম রয়েছে। তো সেখানে আমি আপনাকে বলবো যে একটুখানি আপনি এখন আপাতত যেটা করতে পারেন, একটুখানি আপনি প্রাণায়াম করুন, একটা নাক দিয়ে শ্বাস নেওয়া, কিছুক্ষণ ধরে রেখে আবার আরেকটা নাক দিয়ে শ্বাস ছাড়া, এই কাজটি আপনি একটু করবেন। আর পঞ্চকর্মা থেরাপির মধ্যে খুব সুন্দর একটা থেরাপি রয়েছে যেটাকে আমরা নস্যম বলে থাকি। তো সেই নস্যমটা যদি আপনি করাতে পারেন তাহলে কিন্তু এই যে আপনার ব্লকেজ চলে এসছে বা আপনার ড্যামেজ হচ্ছে যে আপনার নার্ভটা, সেটা কিন্তু অনেকটা আপনার ইমপ্রুভমেন্ট আসবে। তো একটুখানি আপনি এখন প্রাণায়ামটা করা আপনি শুরু করুন। তারপর যদি মনে করেন যে না এটা একটু আপনাকে কষ্ট দিচ্ছে, যে আপনি স্মেল পাচ্ছেন না, ওয়েদার এটা খাবারের হোক বা কোনো বাজে গন্ধ হোক বা সুন্দর গন্ধ হোক, একটুখানি চিকিৎসার প্রয়োজন রয়েছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে এর পারেন। কি চিকিৎসা হয় বা ঠিক হতে পারে? একদম হয়, কারণ নার্ভটা আপনার ড্যামেজ হচ্ছে, দ্যাটস ইট। নার্ভের মধ্যে যে সেল কোষগুলো থাকে সেগুলো নষ্ট হচ্ছে, সেটাকে রিপেয়ার করে দিলে আপনার আবার আগের জায়গায় চলে আসবে। মানে এর জন্য অপারেশন করার প্রয়োজন নেই? সবকিছুর জন্য অপারেশন করতে গেলে সবই কেটে বাদ দিয়ে দিতে হবে আপনার। আচ্ছা, বেশ, খুব এক্সেপশনাল মনে হলো আপনার এই মানে সমস্যাটা। হ্যাঁ, খুব একটা শোনা যায় না, তবে নিশ্চয়ই হয়েছে, তার জন্য আপনি বলছেন। আপনি যোগাযোগ করতে পারেন, এর জন্য কোনো অপারেশনের প্রয়োজন নেই। নিচের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যে কোনো একটা চেম্বার, আপনি ব্যারাকপুর থেকে খুব সহজেই মধ্যমগ্রাম হেড অফিস চেম্বার রয়েছে এনবিপির, সেখানে চলে আসতে পারেন। দেখান কীরকম আপনি ভালো থাকেন কিনা, সেটাও আমাদেরকে একদিন জানাবেন, ভালো লাগবে। আচ্ছা, এবার আমি বলছি যে আফটার মানে আপনার ডেলিভারি, এর পরে যদি দেখা যায় যে এই ধরনের সমস্যা নিয়ে, অর্থাৎ টার্নার সিনড্রোম নিয়ে কোনো একটি সন্তান জন্মগ্রহণ করলো, একদম আর্লি স্টেজ থেকে শুরু করে, মানে আফটার ডেলিভারি থেকে শুরু করে, তার কি কোনো ট্রিটমেন্ট শুরু করা যেতে পারে? কারণ তখন তো সে মোটামুটিভাবে দেখা যাচ্ছে অন্য প্যাথি বা মডার্ন প্যাথির আন্ডারে থাকছে আর কি ওই সময়, তা তখন আয়ুর্বেদের ইন্টারফারেন্স কি করে হবে?
না, সেটা আমি বলবো না যে আয়ুর্বেদে সেখানে কোনো ইন্টারফারেন্স রয়েছে, কারণ সেখানে আপনার এনআইসিউর মতো একটা সেটআপের দরকার রয়েছে। কারণ যদি সাপোজ আপনার অনেকের হয়তো এই জিনিসটা আপনারা জানেন না, অনেক বাচ্চা যখন জন্ম নিচ্ছে তখন হার্ট প্রপারলি ডেভেলপড থাকে না, বা হার্টের মধ্যে অনেকেই শোনা যায় যে ফুটো রয়েছে, যার জন্য তার হার্ট বিট প্রপারলি হচ্ছে না। হার্ট বিট প্রপারলি না হলে সে মানে বেঁচে থাকাটা খুবই কঠিন, বা ব্রেন ডেভেলপমেন্ট টোটালি তার হয়নি। তো সেই সব ক্ষেত্রে কিন্তু স্পেশাল কেয়ারের প্রয়োজন রয়েছে। আমি সেখানে একদমই বলবো না যে সেখানে সেই বাচ্চাকে যে আজকে বাচ্চা হয়েছে কালকে আপনি আমার কাছে নিয়ে আসুন, পরশু আমি ঠিক করে দেবো, এরকম কথা আমি একদমই বলবো না। দেখুন, আমি একটা এই টপিকটা নিয়ে যখন আমি প্রোগ্রামটা করছি, দিস ইজ নট অ্যাবাউট যে আপনি আমার কাছে ট্রিটমেন্টের জন্য আসবেন, দিস ইজ ফর দ্য অ্যাওয়ারনেস যে আপনাকে বুঝতে হবে। কারণ অনেকগুলো জিনিস আছে যেটা আমরা এখন বুঝতে পারি না, অনেক কিছু ডেভেলপমেন্ট এখন হয়ে গেছে। এই যে প্রেগনেন্সির সময় ক্রোমোজোমাল টেস্ট, আজকে থেকে হয়তো 20 বছর আগে বা 25 বছর আগে এই সিস্টেমগুলো ছিলই না। তখন শুধু একটাই জিনিস ডিটেক্ট হতো যে ছেলে না মেয়ে হবে, সেটাও বেআইনিভাবে হতো। তো এখন অনেক জিনিস বেরিয়ে গেছে যে আপনি ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সব জিনিস আপনি জানতে পারবেন। তারপর আপনার যদি একদম ইনিশিয়াল ডায়াগনোসিস হয়, সেখানেও আপনার ট্রিটমেন্ট রয়েছে। ট্রিটমেন্টের মাধ্যমে প্রপার কেয়ারের মাধ্যমে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হতে পারে। এইবার হলো যে আপনার হার্টের সমস্যা নয়, ব্রেনের সমস্যা নয়, এগুলো ঠিক আছে, কিন্তু ইন্টারনাল যে অর্গানগুলো, সাপোজ ওভারি ধরে নিন বা ইউট্রাস ধরে নিন, সেটা তো আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না, বা একদম জন্মের সময় সেটা বোঝা যায় না, কিন্তু পরে আপনি বুঝতে পারছেন যে আস্তে আস্তে তার ডেভেলপমেন্ট হচ্ছে না, বা হাত পাগুলো বাঁকা বা সরু, বা চেস্ট তার অনেকটা ব্রড শরীরের তুলনায়, মাথাটা অনেকটা বড়, বা ঘাড়ের যে এই লেংথ অনেকটা বেশি, এইটা আপনি যখন বুঝতে পারবেন, তখনও যদি আপনি বাড়িতে বসে থাকেন যে ঠিক আছে যত বড় হবে তত ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। তখন কিন্তু আর কোনো ধরনের কোনো চিকিৎসাই আপনার কাজে আসবে না, সেটা আপনার আয়ুর্বেদ চিকিৎসা হোক বা অন্য কোনো চিকিৎসা হোক। তো যখনই ইনিশিয়ালি আপনি বুঝতে পারবেন যে কোনো একটা ডিফর্মিটি আপনার চোখের মধ্যে ধরা পড়ছে, তৎক্ষণাৎ চেষ্টা করবেন যে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করার, আপনার পেডিয়াট্রিশিয়ানের সাথে আপনি কনসাল্ট করুন, বা আপনি যদি মনে করেন যে আমি আয়ুর্বেদ চিকিৎসা করবো, আপনার সেখানেও আপনি কনসালটেশন আপনি করতে পারেন। বেশ, আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি, শিপ্রা দেব আমার নাম। বলুন, আমার কার সম্পর্কে জানবেন? 60 ইয়ার্স ওল্ড। 60 ইয়ার্স ওল্ড, হ্যাঁ বুঝলাম। আমার সমস্যাটা হয়েছে 2-3 মাস থেকে পা হাত প্রচন্ড জ্বলছে, আচ্ছা হাতগুলা, তারপরে হাঁটুর নিচ থেকে পায়ের পাতা অবধি ভীষণ জ্বালা পোড়া করছে। আচ্ছা, শুধু জ্বালা পোড়া করছে, এমনি ব্যথা নেই? হ্যাঁ ডাক্তার, ব্যথা ছিল, ব্যথাটা এখন একটু কমেছে, কিন্তু জ্বালা পোড়াটা কমছেই না। আচ্ছা, আপনার সুগারের কোনো সমস্যা রয়েছে? না, সুগার নেই, থাইরয়েড আছে, বিপি আছে। আচ্ছা, আর এই সমস্যার জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন আপনি? দেখিয়েছি, অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছেন। তো আপনার অর্থোপেডিক ডাক্তারবাবু কি বলেছেন, আপনাকে কি সমস্যা হচ্ছে আপনার? এই তো ওষুধ দিল, খাচ্ছি, ব্যথাটা একটু কম আছে, কিন্তু জ্বালা পোড়াটা তো কমছে। বেশ বেশ, হাঁটুর নিচ থেকে পায়ের পাতা অবধি চলছে। দেখুন আমি আপনাকে একটা কথা বলি যে এই কেসটা আপনার অর্থোপেডিক ডাক্তারের নয়, সেটা আপনার নিউরো ডক্টরের হবে, কারণ এটা আপনার নার্ভের সমস্যা রয়েছে। তো নার্ভটা আপনার কম্প্রেসড হয়ে যাচ্ছে, নার্ভটা আপনার চেপে যাচ্ছে, যার জন্য আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হচ্ছে না, আপনার পায়ে জ্বালা করছে, বা আপনার হাতের চেটোতে আপনার জ্বালা হচ্ছে। সুগার যদি না থাকে একদিকে বলবো ভালো, কিন্তু অন্যদিকে আপনার নার্ভটা কিন্তু নষ্ট হচ্ছে। তো সেখানে আমি বলবো যে তার জন্য আপনাকে কিন্তু একটু ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। ব্যথার ছিল আপনার, তার জন্য আপনি ওষুধ খেলেন, ব্যথা কমে গেল, তার মানে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়নি। হয়তো আপনার কোমরের হাড় বা হাঁটুর হাড় বা ঘাড়ের হাড় আস্তে আস্তে ক্ষয় পাচ্ছিল, সেই ক্ষয় পেতে পেতে এখন আপনার নার্ভটা আপনার কম্প্রেসড হয়ে গেছে, সেখান থেকে আপনার এই নার্ভের প্রবলেমসগুলো আপনার আসছে, এই বার্নিং সেন্সেশনগুলো আপনার হচ্ছে। তো সেই জায়গাটায় আপনাকে চিকিৎসা করতে হবে, আপনার হাড়ের চিকিৎসাও করতে হবে, আপনার নার্ভের চিকিৎসাও করতে হবে। শুধু শুধু ব্যথার ওষুধ খেয়ে ব্যথাকে কমিয়ে রেখে কোনো লাভ হবে না। আপনি ত্রিপুরা থেকে ফোন করছেন, আগরতলায় আমাদের চেম্বার রয়েছে। এই মাসের 22 তারিখে 22 ফেব্রুয়ারি আমাদের চেম্বার হবে, চেম্বারে আমি থাকবো। আপনি যদি মনে করেন যে একটু আপনার কনসালটেশন করাতে চাইছেন বা মেডিসিন নিতে চাইছেন, ট্রিটমেন্ট করাতে চাইছেন, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, একটু যোগাযোগ করবেন, যা আপনাকে সাহায্য করার সবটাই আমরা করার চেষ্টা করব। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি মঙ্গলকোট থেকে। কোথা থেকে? মঙ্গলকোট। মঙ্গলকোট থেকে, আচ্ছা বলুন কি হয়েছে আপনার?
হ্যাঁ বলছি আমার একটু সুগারের সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য হ্যাঁ বলছি যে আমার সুগারটা আছে ফার্স্ট হচ্ছে 198, শুধু 98। 298 থেকে 298 কি পিপি না ফাস্টিং? হ্যাঁ 298 কিসে? শুধু 98। শুধু 98, তাই তো? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট, আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে 198। 198। 98/198। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এখন আপনি সুগারের জন্য জিজ্ঞেস করছেন তো, মানে আপনি সুগার হয়েছে তার কি করবেন সেটাই তো? হ্যাঁ 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 ব্যাস। আচ্ছা, এই সুগারের সমস্যা কতদিন ধরে আছে আপনার? সুগার আছে 2-3 বছর হয়ে গেল। 2-3 বছর ধরে আপনি মেডিসিন খাচ্ছেন আর আপনার সুগারটা এইরকম রেঞ্জে থাকছে, তাই তো? হ্যাঁ, আর সুগার ওষুধ এখন 1 মাস বন্ধ করে দিয়েছি। বেশ, বন্ধ করার পরে এই টেস্টটা করিয়েছেন আপনি? হ্যাঁ 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 আচ্ছা, দেখুন, আপনার যদি সুগারের মেডিসিন 1 মাস বন্ধ থাকে, তারপরে যদি আপনি এই রিপোর্টটা করিয়েছেন, ফাস্টিং আপনার মোটামুটি ঠিক আছে, কিন্তু পিপিটা মানে খাবার পরে যে সুগারটা, সেটা কিন্তু আপনার একটু বেশি আছে। 198 নয়, সেটা আপনার 140 থেকে 150 এর মধ্যে থাকবে। তো তার জন্য আপনার একটু খাওয়া দাওয়ার মধ্যে আমি বলবো একটু রেস্ট্রিকশন করতে হবে। আপনি মাটির নিচের কোনো সবজি খাবেন না, মিষ্টি বা চিনি খাওয়া আপনার একদমই চলবে না। ভাত যদি খেতে হয় আপনি দিনের বেলা ভাত খাবেন, দুপুরবেলা, বাকি সময়টা আপনি রুটি, ওটস, ডালিয়া এগুলো খাবেন। মিষ্টি জাতীয় ফল খাবেন না, আপনি শসা, পেয়ারা, নাশপাতি, মুসাম্বি, আপেল, এই ফলগুলো আপনি খাবেন। আমার যেটা মনে হচ্ছে যে এখন আপনি যদি আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু রেস্ট্রিকশন করতে পারেন, তার পাশাপাশি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে পারেন, যে একটু এক্সারসাইজ করা, খেলাধুলা করা, একটু দৌড়ঝাঁপ করা, এগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার সুগারের মেডিসিনের প্রয়োজন হবে না। আপনার পিপিটাও কিন্তু জায়গায় চলে আসবে। যেটুকু আমি আপনাকে বললাম, অ্যাটলিস্ট 15 ডেজ আপনি আপনার লাইফস্টাইলটাকে আর আপনার ডায়েট চার্টটাকে একটু চেঞ্জ করে দেখুন। তারপর আরেকবার একটু সুগারের রিপোর্টটা করবেন। যদি কমে যায়, ওয়েল এন্ড গুড। তারপর যদি দেখছেন যে না বেড়ে যাচ্ছে বা সেম জায়গায় রয়েছে, তারপর আমি বলবো যে একটু আপনি আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমি সুগারের কোনো মেডিসিন আপনাকে দেব না। আপনার যে প্যানক্রিয়াসটা যে আপনার ঠিকভাবে কাজ করছে না, সেই প্যানক্রিয়াসটাকে ঠিক করার জন্য মেডিসিন আমি আপনাকে দিতে পারি। চলুন এবার আপনাদেরকে চেম্বার বলে দিই, আপনারা ফোন করুন। আমি অবশ্যই চেম্বারগুলো বলে দেওয়ার পর আপনাদের আবার ফোন নেব। 19 তারিখে হচ্ছে বনগাঁয় চেম্বার রয়েছে, বনগাঁর চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এস ভাদুড়ি। ক্যানিংয়ে চেম্বার রয়েছে হচ্ছে 20 তারিখে, মানে এই যে আসছে যে 20 তারিখ ফেব্রুয়ারি, 20 তারিখে হচ্ছে আপনার চেম্বার হচ্ছে ক্যানিংয়ের চেম্বারে হচ্ছে এ হালদার থাকবেন। শিলচরের চেম্বার রয়েছে 21 তারিখে, ডিরেক্টর স্যার থাকবেন ডক্টর বিনোদ শর্মা শিলচরে আসামের চেম্বারে। এ হালদারের চেম্বার রয়েছে হচ্ছে বহরমপুরে চেম্বার 21 তারিখে। শিলিগুড়িতে চেম্বার রয়েছে, শিলিগুড়ি চেম্বারে থাকবেন এস ঘোষাল। এন ভট্টাচার্যের চেম্বার হলো হচ্ছে খড়গপুরে 21 তারিখ চেম্বার রয়েছে। 22 তারিখে 4-5টা জায়গায় চেম্বার রয়েছে। এক হচ্ছে গুয়াহাটি, আগরতলা, গঙ্গারামপুর, কৃষ্ণনগর আর হচ্ছে জামশেদপুর। কোথায় কে থাকবেন আমি বলে দিই। 22 তারিখে গুয়াহাটিতে থাকবেন হচ্ছে ডিরেক্টর স্যার বি শর্মা। এন ভট্টাচার্য, যাকে আজকে অনুষ্ঠানে দেখছেন, তিনি আগরতলায় থাকবেন। গঙ্গারামপুরে থাকবেন হচ্ছে এস ঘোষাল। এ হালদার থাকবেন হচ্ছে কৃষ্ণনগর। আর জামশেদপুরে থাকবেন হচ্ছে এস ভাদুড়ি। এটা গেল হচ্ছে 22 তারিখের চেম্বার। এবার চলে আসি 24 তারিখের চেম্বার। 24 তারিখে হচ্ছে হেঁড়িয়াতে চেম্বার রয়েছে, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। 25 তারিখের চেম্বার হচ্ছে মেচেদার চেম্বারেও ডক্টর বি শর্মা থাকবেন। 28 তারিখের চেম্বার হচ্ছে বর্ধমানের চেম্বারে ডক্টর এস শর্মা থাকবেন। 28 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 28 তারিখ মালদায় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 3 তারিখে চেম্বার রয়েছে কোচবিহারে ডক্টর বি শর্মা থাকবেন। 3 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে, এন ভট্টাচার্য থাকবেন। মার্চের বলছি 1 তারিখের চেম্বার এগুলো, 1 মার্চ। 1 তারিখে কোচবিহার ডক্টর বি শর্মা, 1 তারিখে দুর্গাপুর এন ভট্টাচার্য। 1 তারিখ আরামবাগে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 1 তারিখ বোলপুরে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুড়ি থাকবেন। আর 13 তারিখে রায়গঞ্জে এস ঘোষাল থাকবেন, ডক্টর এস ঘোষাল থাকবেন হচ্ছে রায়গঞ্জের চেম্বারে। আচ্ছা, এটা গেল হচ্ছে 13 তারিখ। 15 তারিখে একটা ওপেনিং চেম্বার রয়েছে, যে ওপেনিং চেম্বার হচ্ছে মেদিনীপুরের মানুষের ডিমান্ড ছিল যে মেদিনীপুরে মেচেদা আসছেন, হেরিয়া আসছেন, খড়গপুর আসছেন, প্রপার মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুর টাউনে চেম্বার ওপেন হবে হচ্ছে 15 তারিখে, 15 মার্চ ওপেনিং হচ্ছে চেম্বার। ওপেনিং চেম্বারের ডিরেক্টর স্যার থাকেন। ন্যাচারালি আমি দেখেছি এতদিনের অভিজ্ঞতায়, যেখানে চেম্বার ওপেন হন কাজেই হয় যেখানে, তো অবশ্যই সেখানে ডক্টর বি শর্মা থাকবেন। আপনারা আসতে পারেন দেখানোর জন্য। নাম এনরোল করার প্রক্রিয়াটা হচ্ছে
নিচে হেল্পলাইন নাম্বারে ফোন করা, এই নাম্বার দুটোতে ফোন করা 9830235527 এবং 9830235537, এই নাম্বারে ফোন করুন, করে আপনারা নাম এনরোল করে চেম্বারে আসলে দেখে দেবেন ওনারা। নির্দিষ্টভাবে কোন চেম্বারে যাবেন সেটা জানতে গেলে হেল্পলাইন নাম্বারেই ফোন করতে হবে। প্রায় প্রত্যেকটা জেলাতেই চেম্বার রয়েছে। এবার সবার টাউনে বা সবার এলাকায় তো চেম্বার থাকবে না, কাজেই আপনার কাছের চেম্বার কোনটা আপনাকে অ্যাসিস্ট করে দেওয়ার জন্য এই হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন করতে হবে, যেটা রয়েছে নিচে আপনি দেখতে পাচ্ছেন, এই নাম্বার দুটোতে ফোন করবেন। আচ্ছা, এবার আমরা আসি আবার হচ্ছে টার্নার সিনড্রোমে। আপনি কি ম্যাডাম মনে করেন যখন তার প্রেগনেন্সি সে একটা কনসেপ্ট করেছে, এবার তারপর তার সে ওই যে যখন পেটে ভ্রূণের আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে, আপনাদের কি গাইডলাইন থাকবে যে যাতে এই ধরনের ডিফর্মিটিস না হয়? যদিও আপনি প্রথম বলেছেন এটা একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার বা মিসম্যাচিং, এটা আপনি বলেছেন, কিন্তু তবুও আমি আপনার কাছে জানতে চাই ইন জেনারেল ওয়েতে কি কি সাবধানতা নিলে বেসিক্যালি এই ধরনের ডিফর্মিটিস বা একটা ইরেগুলার ফরমেশন হবে না? দেখুন, এখন তো আমি যেটা বললাম যে অনেক উন্নত অনেক কিছু টেস্ট বা অনেক ধরনের ট্রিটমেন্ট এখন বেরিয়ে গেছে। আপনার কনসিভ করার আগেই মেল ফিমেল উভয়েরই কিন্তু আলাদা আলাদা কিছু প্যারামিটার চেক করার প্রয়োজন রয়েছে, যেটা কিনা এখন অ্যাব্রডে মানে ইন্ডিয়ার বাইরে বিফোর ম্যারেজই কিন্তু সেটা চেক করা হয় যে এই প্যারামিটারগুলো ঠিক রয়েছে কিনা, কেউ কোনো ডিজিজের কেরিয়ার কিনা। কারণ যদি দুজনই কোনো যদি ডিজিজের কেরিয়ার হয় তাহলে কিন্তু তার সন্তানের সেই রোগটা কিন্তু আসবেই। তো সেখানে যদি একজন কেরিয়ার হয় আরেকজন না হয়, সেখানে অ্যাজ সাচ প্রবলেম থাকে না। সেখানে আপনার 80%-এর মতো চান্সেস থাকে না হওয়ার, 20% আমরা তাও হাতে রাখলাম। তো সেখানে আপনাকে আগে থেকে সেই প্যারামিটারগুলো চেক করে নেওয়ার খুব প্রয়োজন রয়েছে। আর যদি সেটা আপনি না করান, আপনি যখন কনসিভ করার প্ল্যান করবেন তখনই আমি বলবো যে কোনো ভালো গাইনাকের সাথে আপনি কনসালটেশন করুন। সঠিক পদ্ধতিতে আপনি সঠিকভাবে কিভাবে কি করলে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, কীরকমভাবে আপনার কি করা উচিত সেই গাইডলাইনটা নিয়ে চলবেন। তাতে মায়েরও কোনো ধরনের কোনো সমস্যা হবে না, সন্তানেরও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর ডিউরিং প্রেগনেন্সি এরকম নয় যে ঘরের মধ্যে ঘটের মতো বসে থাকুন, সেটাও নয়। আবার এরকমও নয় যে সারা বাড়ির কাজ আপনি করছেন, একদমই নয়। মডারেট যেরকম কাজকর্ম আপনি করতেন এতদিন ধরে সেরকমভাবেই আপনি আপনার লাইফস্টাইলটাকে চালিয়ে যাবেন। দিস ইজ নট এ ডিজিজ কন্ডিশন যে আপনার কোনো রোগ হয়েছে তাই আপনি পায়ের উপর পা তুলে আপনি বসে থাকবেন বা আপনি সারা কাজ করতে হয় আপনাকে করতে হবে, এরকমও নয়। যেটা আপনি করছিলেন আপনার নর্মাল লাইফ লিড আপনি নর্মালি করে যাবেন, কারণ আপনি যতটা ভালো থাকবেন আপনার যে সন্তান সে আরো এরকম বেটার তার ডেভেলপমেন্ট হবে। তো তার জন্য এইটাকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করা বা একটু মানে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই একদম নেই। অনেকে তো একদম ঘরের মধ্যে নিজেকে বন্দি করে ফেলে। আবার অনেকে বলছেন, মানে মডার্ন সায়েন্স আমি দেখেছি যে সেই সময় নাকি সুইমিং করা বা ওয়াকিং করা এগুলো নাকি যথেষ্ট ভালো সন্তানের বৃদ্ধির ক্ষেত্রে। তো যাই হোক, এগুলো কতটা ঠিক বা ভুল আমি জানবো, কারণ এই ধরনের পারসেপশন মানুষের থাকে। যেহেতু আজকে এই ধরনের আলোচনা হচ্ছে, আমরা সেই কারণের জন্য আরো জানতে চাইছি। পরের ফোনে কে আছেন? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোর গলায় বলুন। হ্যাঁ বলি, আমার ভাত খাওয়ার পর পেট ফেঁপে যায়। আপনি কোথা থেকে বলছেন আগে বলুন? আমি ফুলকুসমা থেকে বলছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া থেকে বলছেন, কি হয়েছে আপনার প্রবলেম? ওই হ্যাঁ বলুন। আমার ওই গ্যাস হয়। গ্যাস হয় পেটে? হ্যাঁ। আচ্ছা, আর আমি ডাক্তার দেখিয়েছিলাম, সমস্ত রিপোর্ট করেছিলাম, কোনো কিছুই আমার রিপোর্টে কোনো পাওয়া যায়নি, ওগুলো সব ঠিক আছে। সবই ঠিক আছে, কিন্তু পেটে গ্যাস হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর পটি করতে সময় লাগে অনেকক্ষণ। পটি করতে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো লাগবেই, খুব স্বাভাবিক। ম্যাডাম এটাই জিজ্ঞেস করতেন যে আপনার কনস্টিপেশন আছে কিনা। আমি দেখুন, আপনার যদি রিপোর্ট খুব যদি নর্মাল থাকে তাহলে সেটা খুব ভালো কথা, কিন্তু তারপরেও যদি আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হচ্ছে বা আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না, কনস্টিপেশনের সমস্যা থাকছে, তো আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি ফাইবার জাতীয় খাবারটা বেশি করে খাবেন। মানে আঁশযুক্ত খাবার যেগুলো রয়েছে সেগুলো আপনি বেশি করে খাবেন। আর গরম জল খাওয়া আপনি শুরু করুন এখন থেকেই। আজকে থেকেই আপনি সারাদিনে 3 লিটারের মতো জল খাবেন, কিন্তু সেই জলটা আপনি ঈষদুষ্ণ গরম জল খান।
খান সেটা আপনার হজম শক্তিটাকে বাড়াবে, আপনার হজমটা ঠিকঠাকভাবে হবে। আর ফাইবার জাতীয় খাবার আমি আপনাকে খেতে বললাম, প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকার মধ্যে সবুজ শাকসবজি থাকবে, ফল থাকবে, শাক আপনাকে খেতেই হবে, তবে দেখবেন আপনার স্টুলটা আস্তে আস্তে নরম হচ্ছে, কনস্টিপেশনের সমস্যা হবে না, বা এই যে আপনার স্টুল করার সময় অনেকটা টাইম লাগছে আপনি বলছেন, সেটাও কিন্তু আপনার হবে না। আর একটু বলবো যে প্রত্যেক দিন আধা ঘন্টা সময় নিজের জন্য বার করবেন, একটু আপনি এক্সারসাইজ করুন, যোগা প্রাণায়াম করুন, বা কিছুই যদি আপনি না করতে পারেন একটু আপনি জগিং করা, হাঁটা, এগুলো আপনি একটু করবেন, দেখবেন আপনার অনেকটা আপনি বেটার ফিল করছেন। আমার মনে হয় এর জন্য আপনার কোনো মেডিকেশনের প্রয়োজন হবে না। আচ্ছা, এই যে গ্যাসের সমস্যাটা, তো এটা একটা কমন সমস্যা। আপনি আমাকে কি কি খেতে হবে বললেন, আপনি একটু বলবেন যে কি কি না খেলে ভালো হয়? মানে কি, বাই দ্য ওয়ে আমি যদি ঘুরিয়ে প্রশ্নটা করি যে কি কি খেলে আমাদের কনস্টিপেশন হতে পারে? দেখুন, যত রেড মিট খেলে হয়, রেড মিট থেকে হতে পারে, যত ড্রাই খাবার আপনি খাবেন, প্যাকেটজাত যে খাবারগুলো থাকে বা যে প্রসেসড ফুড যেগুলো থাকে, ড্রাই চিপস হয়ে গেল, চানাচুর হয়ে গেল, এরকম ড্রাই খাবার আপনি যত বেশি খাবেন তত বেশি আপনার কিন্তু কনস্টিপেশনের সমস্যা হবে, আপনার হজমের সমস্যা হবে। কারণ আমাদের যে নেচার রয়েছে সেটা হচ্ছে আমরা ফাইবার জাতীয় খাবার বা ঝোল জাতীয় খাবার এগুলোকে তাড়াতাড়ি ডাইজেস্ট করতে পারি, কিন্তু এই যে ড্রাই খাবারগুলোকে ডাইজেস্ট করতে আপনার টাইম বেশি লাগবে, তার জন্য আপনার কনস্টিপেশনের সমস্যাও কিন্তু বাড়তে পারে। তো তার জন্য এই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করাই উচিত। একদমই আমি খেতে অবশ্যই বারণ করব না, তাহলে কেউই আমার কথা শুনবে না। তো একটু অ্যাভয়েড করবেন, খাবেন কিন্তু মডারেট আপনি কোয়ান্টিটিতে খাবেন সেটা। কিন্তু আবার তার সঙ্গে আপনি বলছেন একটা নির্দিষ্ট পরিমাণ জল খাওয়া উচিত, একদম। সেটা 3 থেকে 4 লিটার আপনার সাজেশন। হ্যাঁ। বেশ, কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি লক্ষণচন্দ্র পাল বলছি। কে কোথা থেকে? পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ, নাম কি? লক্ষণ পাল আর কি। লক্ষণ পাল। লক্ষণ বলুন পাল। কি? হ্যাঁ, লক্ষণ পাল, কি হয়েছে আপনার? পেচ্ছাপের ধারণটা কম, পেচ্ছাপের বেগ পেলে তাড়াতাড়ি পেচ্ছাপটা হয়। পেচ্ছাপের বেগ পেলে তাড়াতাড়ি হয়? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার বয়সটা একটু বলবেন? বয়স 57। বয়স 57। 57। আচ্ছা, তো কোনো আপনি পরীক্ষা কিছু করিয়েছেন? পরীক্ষা করিয়েছেন পেচ্ছাপে, ওটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটটা প্রেজেন্ট আছে আর কি। বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বলুন কথাটা। ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট? ওটা তো ইউরিনের টেস্ট রিপোর্ট, যে আপনার ইউরিনের সাথে ক্যালসিয়াম অক্সালেট বেরোচ্ছে। এছাড়া হ্যাঁ, এছাড়া আপনি কোনো ইউএসজি রিপোর্ট করিয়েছেন, কোনো আল্ট্রাসাউন্ডের রিপোর্ট করিয়েছেন? না না, আর কোনো করাননি। তো আপনাকে তো আগে ওই জায়গাটায় আপনাকে দেখতে হতো যে আপনার যে ইউরিন পেলে আপনি ধরে রাখতে পারছেন না বা বারে বারে আপনার ইউরিন হচ্ছে, সেটা কেন হচ্ছে তার জন্য আপনি ইউরিনের রিপোর্ট করিয়েছেন। খারাপ করেননি আপনি। আপনার ইউরিনের সাথে ক্যালসিয়াম অক্সালেট বেরোচ্ছে মানে হচ্ছে পাথরের গুঁড়োর মতো যেরকম হয়, বালিদানার মতো যেরকম হয়, সেরকম অংশ আপনার ইউরিনের সাথে আপনার বেরোচ্ছে। এবার আপনি যে ইউরিনটাকে ধরে রাখতে পারছেন না বা বারে বারে আপনার হয়ে যাচ্ছে, তার কারণ হতে পারে আপনার প্রোস্টেট যদি বেড়ে যায় বা আপনার ইউরিনারি ব্লাডার মানে মূত্রথলি যেটা, তার যদি ইলাস্টিসিটি কমে যায়, তাহলে আপনার সেখানে ইউরিনটা হোল্ড হয়ে থাকবে না। সেটা আপনার বারে বারে আপনার মনে হবে যে আপনার ইউরিন পাচ্ছে বা আপনার ইউরিন পেলে আপনি ধরে রাখতে পারবেন না। ওই জিনিসটা আপনাকে জানতে হবে। তো আমি আপনাকে বলবো, আপনার ইউরিন টেস্ট তো হয়ে গেছে, এবার আপনি একটা আলট্রাসাউন্ড করান, একটা পেটের ছবি করান, তাহলে বোঝা যাবে যে আপনার সমস্যাটা প্রোস্টেটের নাকি আপনার সমস্যা ইউরিনারি ব্লাডারের। আপনার কথা শুনে আমার যতটা মনে হচ্ছে বা আপনার বয়স অনুযায়ী আপনার প্রোস্টেটের সমস্যা হতে পারে। প্রোস্টেট একটি অর্গান যেটি ছেলেদের মধ্যে থাকে, সেটা যদি আপনার বড় হয়ে যায়, সেটা কি করবে, তার ওপরেই মূত্রথলি রয়েছে, সেখানে গিয়ে ধাক্কা দেবে, যার জন্য আপনার ইউরিনেশনের একটা প্রবলেম সৃষ্টি হবে। এবং এটা হওয়াটাই স্বাভাবিক এই বয়সে। আমি যেটুকু আপনাদের প্রোগ্রাম দেখে বুঝেছি, 57 ইয়ার্স ওল্ড, তো কাজে এটা হওয়াটা হয়তো স্বাভাবিক। আপনি একটু যোগাযোগ করলে বুঝতে পারবেন। আপনি মনে হয় বললেন মেদিনীপুর থেকে বলছেন, যদি হয়ে থাকে তাহলে আপনি ওপেনিং চেম্বারেও আসতে পারেন, যেটা মেদিনীপুর একদম প্রপার টাউনে হচ্ছে। আসুন আজকে এখানে শেষ করব, অবশ্যই আগামীকাল আবারও অনুষ্ঠান রয়েছে, সেখানে ডেফিনেটলি দেখা হবে। আমি ডক্টর ভট্টাচার্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে থাকবার জন্য, আর সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।